বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয়ে নিয়ে আলোচনা করব, উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার ভূগোলের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা হচ্ছে ভূগাঠনিক বিদ্যা। তো এই ভূগাঠনিক বিদ্যা থেকে আমরা 50 এমসিকিউ কোশ্চেন আজ তোমাদের জন্য শেয়ার করব এবং আশা রাখছি যে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে পাবে। এবার তোমাদের জন্য একটা স্পেশাল কথা বলে রাখি, যেটা হচ্ছে যে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু আমি তোমাদের জন্য স্পেশাল কোশ্চেন কিন্তু শেয়ার করে দিয়েছি। শুধুমাত্র স্পেশাল কোশ্চেন শেয়ার করা কথাটা ভুল হবে, আমি প্রত্যেকটা অধ্যায়কে বুঝিয়ে দিয়েছি, একদম পুরো বোর্ড ওয়ার্কিংয়ের মতো করে আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি। যারা সেই ক্লাসগুলো করেছো তারা কিন্তু এমনিতেই প্রচুর প্রশ্নের উত্তর কিন্তু পারবে, কারণ জিওগ্রাফিটা বুঝে পড়ার জিনিস, যে যত ভালোভাবে বুঝবে সে তত ভালো উত্তর করতে পারবে, এটাই হচ্ছে বেসিক বিষয়। তো যাই হোক, তো আমি ভেবেছি তোমাদের জন্য প্রত্যেকটা অধ্যায় থেকে স্পেশাল 50 করে কোশ্চেন আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য শেয়ার করে দেবো, যাতে করে তোমাদের একটু পড়তে বা বুঝতে বা কোন টাইপসের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে সেটা ভাবতে একটু সুবিধা হয়। তো চলো আমরা আজকের আলোচনায় ভূগাঠনিক বিদ্যা থেকে আমরা 50টি প্রশ্ন এবং উত্তর সহ শেয়ার করি। প্রথম প্রশ্ন, মহাদেশীয় সঞ্চরণ মতবাদের প্রবক্তা কে? আমাদের অপশানে কী কী রয়েছে? হ্যারি হেস, ফ্রাঙ্ক ভি টেলর, আলফ্রেড ওয়েগনার নাকি জেটি উইলসন? তো উত্তরটা কী হচ্ছে? উত্তরটা হচ্ছে আলফ্রেড ওয়েগনার। পরবর্তী প্রশ্ন, ওয়েগনারের মতে কার্বনিফেরাস যুগের আগে সমগ্র পৃথিবীতে একটি মাত্র মহাদেশ ছিল, যার নাম কি ছিল? প্যানজিয়া, অ্যাঙ্গারাল্যান্ড, প্যান্থালাসা নাকি গন্ডোয়ানাল্যান্ড? তো উত্তরটা কী হবে? যেটা স্থলভাগ ছিল সেটার নাম ছিল প্যানজিয়া, আর যেটা জলভাগ ছিল সেটার নাম ছিল প্যান্থালাসা। তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে প্যানজিয়া। দ্বিতীয় প্রশ্ন, ওয়েগনারের মতে কার্বনিফেরাস যুগের আগে সমস্ত পৃথিবীতে একটিমাত্র মহাসাগর ছিল, যেটা আমি এর আগেই বলে দিলাম। সেই মহাসাগরটির নাম কী ছিল? প্যানজিয়া, অ্যাঙ্গারল্যান্ড, প্যান্থালাসা নাকি গন্ডোয়ানাল্যান্ড? উত্তর হচ্ছে প্যান্থালাসা। পরবর্তী প্রশ্ন, মহী সঞ্চালনের জন্য কোন শক্তি অথবা বল মুখ্য ভূমিকা পালন করে? কারণ একটা বল রয়েছে যে বলটা কিন্তু মুখ্য ভূমিকা পালন করে। আমরা জানি যে মহী সঞ্চরণ মতবাদের মহী সঞ্চারিত হয় তার যে প্রধান কারণ বলে আমরা যাকে মনে করি সেটা কি? গুরুমণ্ডলের পরিচলন স্রোত, জোয়ারি বা অভিকর্ষজ বল, কোরিওলিস বল নাকি কোনোটিই নয়? উত্তর হচ্ছে জোয়ারি ও অভিকর্ষজ বল, যে দুটোর কারণেই কিন্তু দুটো অংশ একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন, ওয়েগনারের মতে প্যানজিয়ার ভাঙন শুরু হয় প্রায় কত বছর আগে? কিন্তু প্যানজিয়ার ভাঙন শুরু হয় 30 থেকে 25 কোটি বছর আগে, 35 থেকে 30 কোটি বছর আগে, 25 থেকে 30 কোটি বছর আগে, 35 থেকে 40 কোটি বছর আগে। এটা একটু মনে রাখতে হবে, যেটা হচ্ছে 30 থেকে 25 কোটি বছর আগে। পরবর্তী প্রশ্ন, ভাঙনের পর প্যানজিয়ার উত্তর অংশ কী নামে পরিচিত? কী নামে পরিচিত বা প্যানজিয়ার উত্তর অংশের নাম কি? একদম সহজ প্রশ্ন। প্যানজিয়ার উত্তরের অংশ, অর্থাৎ যেটা উপরের অংশ, সেটা হচ্ছে আমরা সবাই জানি লরেশিয়া নামে পরিচিত। প্যানজিয়ার উপরের অংশ লরেশিয়া নামে পরিচিত, আর নিচের যে অংশটা মানে দক্ষিণ অংশটা সেটা কী নামে পরিচিত? সেটা কিন্তু গন্ডোয়ানাল্যান্ড নামে পরিচিত, তাই তো? তাহলে ভাঙনের পর প্যানজিয়ার উত্তর অংশের নাম কি? লরেশিয়া। পরবর্তী প্রশ্নে আমাদের রয়েছে ভাঙনের পর প্যানজিয়ার দক্ষিণ অংশের নাম কি? প্যানজিয়ার পর ভাঙনের যে দক্ষিণ অংশের নাম সেটা হচ্ছে গন্ডোয়ানাল্যান্ড। কি বললাম? গন্ডোয়ানাল্যান্ড। পরবর্তী প্রশ্ন, ওয়েগনারের মতে যে যুগ থেকে প্যানজিয়ার ভাঙন শুরু হয়, কোন যুগে ভাঙন শুরু হয়? এটা একদম বেসিক কোশ্চেন। উত্তর হচ্ছে মেসোজোয়িক যুগ থেকে। উত্তর কি বললাম? মেসোজোয়িক যুগ থেকে। পরবর্তী প্রশ্ন, লরেশিয়া যে গোলার্ধে অবস্থিত, এটা কিন্তু বেসিক কোশ্চেন, কারণ একটু আগে আমি বললাম যে উপরের দিকে একটা অংশ, নিচের দিকে একটা অংশ। তো উপরের দিকটা স্বাভাবিকভাবে উত্তর গোলার্ধে থাকবে, উত্তরের অংশ, তাহলে উত্তরটা কী হবে? লরেশিয়া কোন গোলার্ধে অবস্থিত? উত্তর গোলার্ধে অবস্থিত। মানে যে বুঝে পড়লে অনেক প্রশ্নের উত্তর অটোমেটিক্যালি কিন্তু হয়ে যায়, এটাই হলো মূল বিষয়। আচ্ছা, পরের প্রশ্ন, গ্লোসোপটেরিস হলো এক প্রকার কোন ধরনের জীবাশ্ম? ছত্রাক জাতীয়, মশ জাতীয়, ফার্ন জাতীয় নাকি শ্যাওলা জাতীয়? উত্তরটা হচ্ছে ফার্ন জাতীয় উদ্ভিদের জীবাশ্মের নাম হচ্ছে গ্লোসোপটেরিস। পরবর্তী প্রশ্ন, লরেশিয়া ও গন্ডোয়ানাল্যান্ডের মাঝে অবস্থিত সাগরের নাম কি? উত্তর হচ্ছে টেথিস সাগর। এদিক থেকে মাঝখানে টেথিস সাগর অবস্থান করে, একদিকে লরেশিয়া এবং আরেকদিকে গন্ডোয়ানাল্যান্ড। তো উত্তরটা কী হচ্ছে? উত্তরটা হচ্ছে টেথিস সাগর। ওয়েগনারের মতে মহাদেশগুলির সঞ্চারণ অধিক ঘটেছে কোন দিকে? সঞ্চারণ অধিক ঘটেছে উত্তর থেকে পশ্চিম, উত্তর ও পশ্চিমে, দক্ষিণ ও পশ্চিমে, উত্তর ও দক্ষিণে নাকি উত্তর ও পূর্বে? এটা কিন্তু মনে রাখবে, সবচেয়ে সঞ্চারণ বেশি ঘটেছে হচ্ছে উত্তর ও পশ্চিমে, কিন্তু বেশি সঞ্চারণ ঘটেছে। পরবর্তী প্রশ্ন, ওয়েগনারের মতে যে যুগে পৃথিবীর সমগ্র স্থলভাগ একটি অখণ্ড ভূখণ্ড রূপে অবস্থান করতো, সেটা কোন যুগে? তারপরে তো ভাগ হয়ে গেল, সেটা কোন যুগে একসঙ্গে অবস্থান করতো? জুরাসিক, কার্বনিফেরাস, ক্রিস্টোসিয়াস, ট্রিয়াসিক? উত্তর হচ্ছে কার্বনিফেরাস যুগে। পরবর্তী প্রশ্ন, জোয়ারি শক্তির প্রভাবে যেদিকে মহী সঞ্চারণ ঘটে, জোয়ারি শক্তির প্রভাবে কোন দিকে মহী সঞ্চারণ ঘটেছিল? আমরা জানি যে এই দিকটা সরে গেছিলো, তো এই দিকটা কোন দিক? এটা হচ্ছে পশ্চিম দিক, তাহলে উত্তরটা হচ্ছে পশ্চিম দিকে। পরবর্তী প্রশ্ন, বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তির প্রভাবে যেদিকে মহী সঞ্চারণ ঘটে, বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তির প্রভাবে যেটা হয়েছিল সেটা হচ্ছে উপরের দিকে কিছুটা সরেছিল,
আর তোমার এই দিকটা সরেছিল, মানে উত্তর দিক আর পশ্চিম দিক, তাহলে হচ্ছে উত্তর ও পশ্চিম দিকে। পরবর্তী প্রশ্ন, জিগসফিট এ প্রধানত যে দুটি মহাদেশের উপকূল রেখার খাঁজে খাঁজে জোড়া লাগানো যায়, জিগসফিট মানে দুটো জিনিস একসঙ্গে জোড়া লাগানো, সেই বিষয়টা, তো সেটা কোন কোন মহাদেশের ক্ষেত্রে প্রযোজ্য, এবং উদাহরণ হিসেবে আমরা পড়েছি, তো স্বাভাবিকভাবে এটা হচ্ছে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা আর আফ্রিকা। পরবর্তী প্রশ্ন চলে যায়, মার্সুপিলাল গোত্রের একটি প্রাণীর উদাহরণ হলো সাপ, ক্যাঙ্গারু, কুমির, কেঁচো, তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে ক্যাঙ্গারু। পরবর্তী প্রশ্ন, মেসোসরাস গোত্রের প্রাণীর উদ্ভিদের নাম কি? ওপসাম, ক্যাঙ্গারু, কুমির, কেঁচো, তো ওটার উত্তর হচ্ছে কুমির। পরবর্তী প্রশ্ন, ওয়েগনারের মতে যে জাতীয় প্রাণীদের পশ্চিম দিকে গমনের প্রবণতা দেখা যায়, পশ্চিম দিকে গমনের প্রবণতা কাকে দেখা যায়? সরীসৃপ জাতীয়, অ্যাম্ফিবিয়ান, মার্সুপিয়াল নাকি লেমিং জাতীয়? উত্তর হচ্ছে লেমিং জাতীয়, এগুলো একটু মনে রাখতে হবে। তারপরে কোশ্চেন, সাইনোগনাথাস হলো এক প্রকার কি? সরীসৃপ, জলচর, পক্ষী জাতীয় প্রাণী নাকি উভচর প্রাণী? উত্তর হচ্ছে সরীসৃপ প্রাণী। পরবর্তী প্রশ্ন, গ্লোসোপটেরিস হলো এক প্রকার কি? প্রাণী, ফান্ড জাতীয় উদ্ভিদ, ছত্রাক নাকি জীবাশ্ম? উত্তর হচ্ছে ফান্ড জাতীয় উদ্ভিদ। যে পদ্ধতিতে শিলাস্তরের বয়স নির্ধারণ করা হয়, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, সেটাকে কি বলা হয়? উত্তর হচ্ছে রেডিওমেট্রিক পদ্ধতি। উত্তরটা কি? রেডিওমেট্রিক পদ্ধতি। পরবর্তী প্রশ্ন, লুস্টিসিডা জাতীয় প্রাণীর উদাহরণ হলো কেঁচো, ব্যাং, ইঁদুর, কচ্ছপ, উত্তরটা হচ্ছে কেঁচো। পরবর্তী প্রশ্ন, মই সঞ্চরণ মতবাদ অনুসারে ভারতের সঞ্চরণ ঘটে চলেছে কোন দিকে? মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটা কিন্তু উত্তর দিকে কিন্তু ভারত ক্রমশ সরছে। আচ্ছা, জিগসফিটের ঘটনা যে নামে পরিচিত, কি নামে পরিচিত? জিগসফিটের ঘটনা কি নামে পরিচিত? উত্তর হচ্ছে জ্যাক্সটাপজিশন, মনে রাখবে, জ্যাক্সটাপজিশন নামে পরিচিত কিন্তু জিগসফিটের ঘটনা। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কার্বনিফেরাস যুগে দক্ষিণ মেরুর অবস্থান ছিল কোথায়? নাটালে, মাদাগাস্কারে, সান ফ্রান্সিসকোতে নাকি আর্জেন্টিনাতে? তো উত্তর হচ্ছে নাটালে। পরবর্তী প্রশ্ন, গন্ডোনাল্যান্ডের অন্তর্গত একটি অংশ হলো ইউরোপ, উত্তর আমেরিকা, এশিয়া নাকি দক্ষিণ আমেরিকা? উত্তর হচ্ছে দক্ষিণ আমেরিকা। পরবর্তী প্রশ্ন, ওয়েগনারের মতে লরেশিয়ার ভাঙনের পর উত্তর আমেরিকা পশ্চিম দিকে সঞ্চারিত হয়ে যে পর্বতমালা সৃষ্টি করেছে সেটির নাম কি? উত্তর হচ্ছে রকি পর্বতমালা। উত্তর রকি পর্বতমালা। পরবর্তী প্রশ্ন, ওয়েগনারের মতে গন্ডোনাল্যান্ড ভাঙনের পর আফ্রিকা উত্তর দিকে সঞ্চিত হয়ে যে পর্বতমালার সৃষ্টি করেছে সেটা হলো আল্পস পর্বতমালা। ঠিক আছে, সেটা আল্পস পর্বতমালা। লরেশিয়া ভাঙনের পর সৃষ্টি হয়, লরেশিয়া ভাঙনের পর ইউরেশিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আমেরিকা নাকি আন্টার্কটিকা? লরেশিয়ার পরে তৈরি হয়েছিল ইউরেশিয়া। পরবর্তী প্রশ্ন, ওয়েগনারের মতে বৈষম্যমূলক অভিকর্ষজ বল সবথেকে বেশি তীব্র হয় কত অক্ষরেখায়, কত ডিগ্রিতে? উত্তর হচ্ছে 35 ডিগ্রি। উত্তর হচ্ছে বিদাগ 35 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, আলফ্রেড ওয়েগনার কত খ্রিস্টাব্দে পরিমার্জিতভাবে মহিষঞ্চরণ তত্ত্বটি প্রকাশ করেন? কারণ প্রথমে তিনি তত্ত্বটা প্রকাশ করেছিলেন, তারপরে কিন্তু আবার প্রকাশ করেছিলেন এবং তারপরে কিন্তু ফাইনালি প্রকাশ করেছিলেন। তো ফাইনাল যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে 1922 সালে। তো উত্তরটা কি? 1922 সালে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই, প্যানজিয়া শব্দের আক্ষরিক অর্থ কি? সমগ্র মহাদেশ, মহাসাগর বেষ্টিত ভূখণ্ড, থালার আকৃতি বিশিষ্ট ভূখণ্ড নাকি প্যানথালাসা বেষ্টিত ভূখণ্ড? তো উত্তরটা কি? মহাসাগর বেষ্টিত ভূখণ্ড, মানে ভূখণ্ড তার চারিদিকে মহাসাগর। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, শিয়াল ও সীমা নিচের যেটির সঙ্গে সম্পর্কযুক্ত সেটা কি? গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, ভূত্বক নাকি বায়ুমণ্ডল? এটা একদমই সহজ প্রশ্ন, এই প্রশ্নের উত্তর না দেওয়াই ঠিক। তো ভূত্বক, ভূত্বকের দুটো অংশ শিয়াল এবং সীমা। পরবর্তী প্রশ্ন চলে যায়, যে গ্রন্থটা দেখতে পাচ্ছ ডাই স্টেটেঙ্গার ডার কন্টিনেন্টি অ্যান্ড ওশিয়ান, যেটা সাগর ও মহাসাগরের উৎপত্তি নামক গ্রন্থ যেটাকে বলা হয়, বইটি কার লেখা? তো এই প্রশ্নের উত্তর আমি দেবো না, এটা সবাই জানো, আমি আর নতুন করে বলবো না। পরবর্তী প্রশ্নে চলে যায়, ওয়েগনারের মহিষঞ্চরণ তত্ত্বের সঙ্গে যুক্ত নয় কোনটি? ওয়েগনারের মহিষঞ্চরণ তত্ত্বের সঙ্গে যুক্ত নয়, বায়ুমণ্ডল, প্যানসিয়া, ম্যানথালাসা নাকি মেরু ভ্রমণ? তো এটা তো বোঝাই যাচ্ছে, উত্তরটা হচ্ছে বায়ুমণ্ডল, কারণ বাদবাকি সমস্ত কিছুই মহিষঞ্চরণ তত্ত্বের সঙ্গে যুক্ত। যে বিজ্ঞানী সর্বপ্রথম মহিষঞ্চরণ সম্পর্কে সুস্পষ্ট বৈজ্ঞানিক ধারণা প্রদান করেন তিনি কে? তিনি আলফ্রেড ওয়েগনার। না, এভাবেই বিভিন্ন প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। মহিষঞ্চরণ মতবাদের সঙ্গে যুক্ত নয় এমন একজন বিজ্ঞানী হলেন স্লাইডার, টেলর, সুয়েস, উইলসন। তো স্বাভাবিকভাবে এদের মধ্যে যদি আমরা দেখি, তো উইলসন কিন্তু পাত নিয়ে আলোচনা করেছিল, তো তিনি কিন্তু মহিষঞ্চরণ মতবাদের সঙ্গে খুব একটা যুক্ত নন। পরবর্তী প্রশ্ন, আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া ও ভারতীয় উপদ্বীপ উত্তর পূর্ব দিকে চলনের ফলে সৃষ্টি হয়। আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া ও ভারতীয় উপদ্বীপ উত্তর পূর্ব দিকে চলনের ফলে সৃষ্টি হয়েছিল ভারত মহাসাগর। পরবর্তী প্রশ্ন, আফ্রিকা ও ইউরেশিয়া থেকে দুই আমেরিকা পশ্চিম দিকে চলনের ফলে কি সৃষ্টি হয়েছে? আটলান্টিক মহাসাগর। আফ্রিকা ও ইউরেশিয়া দুই পশ্চিম দিকে চলে যাওয়ার ফলে। পরবর্তী প্রশ্ন, প্যানথালাসা শব্দটির অর্থ কি? একদমই সহজ প্রশ্ন, প্যানথালাসা শব্দটির অর্থ হচ্ছে সমগ্র মহাসাগর। ওয়েগনারের মতে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে যে পর্বতমালা সৃষ্টি হয়েছে সেটা কি নামে পরিচিত? সেটা হচ্ছে আন্দিস পর্বতমালা। পরবর্তী প্রশ্ন, মহিষঞ্চরণ তত্ত্বের সমালোচকদের মতে
মতে মহিষঞ্চরণ তত্ত্ব দ্বারা যে পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করা সম্ভব নয়, আচ্ছা যে পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করা সম্ভব নয় সেটা হচ্ছে রকি সম্ভব, হিমালয় সম্ভব, আর আরাবল্লী, সঠিক উত্তর হচ্ছে আরাবল্লী পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করা সম্ভব নয়। পরবর্তী প্রশ্ন, রকি, আন্দিজ ও উচ্চ হিমালয়ে যে শিলাস্তরের উপস্থিতির ব্যাখ্যা মহিষঞ্চরণ তত্ত্ব দ্বারা পাওয়া যায় না। আন্দিজ, উচ্চ হিমালয়ের যে শিলাস্তরের উপস্থিতির ব্যাখ্যা মহিষঞ্চরণ তত্ত্ব দ্বারা পাওয়া যায় না সেটা হলো গ্রানাইট। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, টেলর কত খ্রিস্টাব্দে প্রথম মহিষঞ্চরণ মতবাদ সম্পর্কে তার ধারণা প্রকাশ করেছিল? টেলর 1910-এ। আচ্ছা, তারপরে চলে আসো, ওয়েগনার কত খ্রিস্টাব্দে প্রথম মহিষঞ্চরণের মতবাদ প্রকাশ করেন? প্রথম প্রকাশ করেছিল হচ্ছে 1912-তে। ঠিক আছে, তারপরে চলে যাও, মহিষঞ্চরণ মহাদেশীয় সঞ্চরণের ক্ষেত্রে মেরুর ভ্রাম্যমাণ অথবা মেরুচ্চলন যে বিষয়ের প্রমাণ, মেরুচ্চলন যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার পুরাচুম্বকীয় তত্ত্ব। আমি এই তত্ত্বটা বোঝানোর সময় আলোচনা করেছিলাম। পরবর্তী প্রশ্ন, গ্লাসোপটেরিস মূলত যে জলবায়ু অঞ্চলের উদ্ভিদ সেটা কোন জলবায়ু অঞ্চলের উদ্ভিদ? সেটা হচ্ছে তোমার শীতল জলবায়ু অঞ্চলের উদ্ভিদ। ভারত উপদ্বীপের দক্ষিণ দিকে যে যুগে মহাদেশীয় হিমবাহ অবস্থান করত, আচ্ছা মেসোজোইক, সিনোজোইক, কার্বনিফেরাস নাকি প্যালোজিক? উত্তর হচ্ছে কার্বনিফেরাস। পরবর্তী প্রশ্ন, যে প্রাণী পেটের থলের মধ্যে সন্তান ধরে রাখতে সক্ষম হয় তাদেরকে বলা হয়, আচ্ছা মানে পেটের তলে, এটা তো একদমই সহজ প্রশ্ন, মার্সুপিয়াল প্রাণী, মার্সুপিয়াল বলা হয় তাদেরকে। এবং লাস্ট যে প্রশ্নটা আমাদের রয়েছে, সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্ব এর প্রবক্তাকে, এর থেকে সহজ প্রশ্ন আর হয় না। এটার উত্তর তো আমরা সবাই জানি, উত্তর হচ্ছে প্রফেসর হেনরি হেস বা হ্যারি হেস। তো যাই হোক, 50টি প্রশ্ন আমি তোমাদের সামনে শেয়ার করলাম। আর পাঠ্য বইকে একটু খুঁটে পড়ার চেষ্টা করো, আশা করি এই প্রশ্নের ভেতরে এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন আসে তোমরা ইজিলি কমন পেয়ে যাবে। ধন্যবাদ। আর পরবর্তী ভিডিওগুলোর জন্য লাইনে থাকো, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য প্রত্যেক অধ্যায় থেকে স্পেশাল 50 করে কোশ্চেন আমি শেয়ার করতে চলেছি। ধন্যবাদ।